হেন কোনো নির্যাতন নাই যেটা ওনাকে করেন নাই। সবাই প্রত্যেকে আপোষ করেছে, চলে গিয়েছে। এই জন্য কিন্তু মানুষ ওনাকে বেশি ভালোবাসে। এবং ওনার কোনো সিগনেচার কোনো কিছুই ছিলও না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপসী নেত্রীর মহাপ্রয়াণ। আমরা আলোচনা করছিলাম একজন মৃত্যুঞ্জয়ী নারী, যিনি মৃত্যু পরে আসলে মৃত্যুকে জয় করা যায় যে সেরকম একজন নারী বেগম খালেদা জিয়া। তার জীবন আলেখ্য নিয়ে গত দুদিন আলোচনা করেছি। আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন এবং আজও আমরা দেখেছি যে তার কবরে, তার সমাধিতে জনতার ঢল নেমেছে শ্রদ্ধা জানাতে। এই যে অপার শ্রদ্ধা, সেখানে দলীয় নেতাকর্মী না, বিভিন্ন মতের মানুষও সেখানে গিয়েছেন। তো সেসব বিষয় নিয়েই আলোচনা করব। আজকে আমার সঙ্গে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সাবেক সংসদ সদস্য এবং দুজনই নারী, এবং নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অবদান ছিল সেটি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। তো আমি প্রথমে পরিচয় করে দিতে চাই, তারপরে আলোচনায় যাব। আমি ডান দিক থেকে পরিচয়, আমার ডান দিকে রয়েছেন শাম্মী আক্তার, তিনি সাবেক সংসদ সদস্য। বামে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, তিনিও সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। শাম্মী আক্তার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে এই যে একজন নেত্রীর কোনো দল দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রেক্ষাপটে গণমানুষের হয়ে ওঠা, এটি কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক আছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে অনেক শুভেচ্ছা, এবং সহ আলোচক আছেন আমার বড় বোন নীলুফার চৌধুরী মনি, তাকেও শুভেচ্ছা। দেখুন, এমনিতেই আমরা আসলে খুব ভারাক্রান্ত অবস্থার মধ্যে আছি। আমরা এখনও মানে এটা আমাদের মনে হচ্ছে না যে উনি চলে গেছেন। এই যে এই সত্যটা, এটা মেনে নেওয়ার মতন মানসিক অবস্থায় আমরা কেউই নাই। তারপরেও এটাই রিয়েলিটি, উনি চলে গেছেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন এদেশের মানুষ থাকবে, এই ভূখণ্ড থাকবে, ততদিন উনি থাকবেন বাংলাদেশের হৃদয়ে। এবং উনি যেরকম 90 দশকের যারা আমরা ছাত্র রাজনীতি করেছি তাদের যেমন আলোর দিশারি তিনি ছিলেন, তেমনি গণমানুষেরও আলোর দিশারি তিনি ছিলেন। তিনি একটি বক্তব্য বারবারই মানে কানে বাজছে, সবার কানেই সেটা বাজছে, যে তিনি বলেছিলেন যে এই দেশ ছেড়ে, এই মানুষকে ছেড়ে উনি কোথাও যাবেন না, এটাই ওনার ঠিকানা। এবং এই ঠিকানাতেই ওনার শেষ ঠাঁই হয়েছে এবং সশ্রদ্ধভাবে ঠাঁইটা হয়েছে, সকলের সম্মানের সাথে সেই ঠাঁইটা হয়েছে। ইতিহাসের একটি একটি অধ্যায় রচিত হয়েছে তার এই যে সব যাত্রা, এবং উনি মানুষকে যেরকম ভালোবেসেছিলেন, মানুষও তাকে ভালোবেসেছে একেবারে মন প্রাণ দিয়ে। এবং আমি দেখলাম যে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তারাও এসছেন, তারাও কেঁদেছেন, তারাও এই অভাবটা বোধ করছেন যে যিনি এই দেশকে, এই মানচিত্রকে, এই মানুষকে আগলে রেখেছিলেন, যিনি সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি, যিনি নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি, দেশের স্বার্থ যেখানে আসছে সেখানে তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য কিন্তু মানুষ ওনাকে বেশি ভালোবাসে, কারণ মানুষের অধিকার সমুন্নত রাখার ব্যাপারে ওনার যে ভূমিকা উনি যেভাবে রেখেছেন, সেটা অন্য কারো ক্ষেত্রে ওইভাবে দেখা যায়নি, যে কারণে ওনাকে সারা বাংলাদেশের মানুষ এভাবে ভালোবেসেছে এবং উনি মানুষের হয়ে উঠেছেন। আপনাকে চাইবো জনাব নীলুফার চৌধুরী মনি, আসলে এই যে আমি যেটি বলছিলাম, আজকে সারা দেশে কিন্তু বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে, এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা, যেটি আপা বলছিলেন, যে তারাও কিন্তু তার জন্য প্রার্থনা করছেন। এবং আজকেও আপনি দেখেছেন যে সেখানে জিয়া উদ্যানে তার জন্য হাজারো মানুষের ঢল নেমেছে। এই যে ভালোবাসাটা, এটি কিভাবে অর্জন করা সম্ভব হলো বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচক আমার ছোট বোন শাম্মীকে ধন্যবাদ। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি একটা নাম না, শুধু এটা একটা প্রতিষ্ঠান। এখানে সমস্ত জীবন আপনি দিয়ে তাকে চর্চা করতে পারেন। উনি জনগণকে এত বেশি দিয়েছেন, এত বেশি একটা জায়গায় উনি দিতে গিয়ে আপোষহীন হয়েছেন। সবাই প্রত্যেকে আপোষ করেছে, চলে গিয়েছে। আপনি দেখেন ওনার সাথে যে আরেক দলের নেত্রী ছিলেন, উনি এক কথায় চলে গিয়ে বিদেশ চলে গেছেন। উনি যান নাই, উনি বলেছেন আমার তো এই দেশ ছাড়া কোথাও কোনো বাড়ি ঘর নাই, আমি কোথায় যাব। এই যে কোথায় যাব শুধু বলেনই নাই, উনি করে দেখিয়েছেন। ওনার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছিল সেই তৎকালীন সরকার, তারপরেও উনি কিন্তু গো ধরে বসেছিলেন, যা হবার হবে। এই যে যা হবার হবে, উনি জেলখানাকে বেছে নিয়েছিলেন।
জেল খাটলেন, থাকলেন, বিদেশ গেলেন না। তারপরে আবার একটা সরকার আসলো। সেই সরকার আসার আগে ওনাকে কিন্তু আগে অফার দেওয়া হয়েছিল যে তুমি যদি এই ইনডেমনিটিগুলো দাও এবং যদি আমরা যেভাবে বলি ওইভাবে কাজ করো, দেন ইউ কাম ব্যাক। উনি কিন্তু দেশের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে উনি কিন্তু ওই রাজি হননি। ভোগ বিলাসিতায় উনি যান নাই। উনি আবার কষ্টের জীবনটা বেছে নিয়েছিলেন। শুধু কষ্টের জীবন বেছে নিয়েছিলেন এটাই ঠিক না। দেখেন ১/১১ সরকার তো বিএনপিকে মারা ধরা করার জন্যই এসছিল, বিএনপিকে চরমভাবে টর্চার করার জন্য এসছিল। অথচ ১/১১ সরকার তাকে মামলা দেওয়ার জন্য কোনো মামলা খুঁজে পায় নাই। যে একটা মামলা তারা যে করেছিল সেটা তথ্যপাত্য কোনো কিছুই পাওয়া যায় নাই বিধায় তাদের কিন্তু মামলাটা খারিজ হয়ে গিয়েছিল। পরবর্তীতে যে মামলাটা আবার পরের সরকার, ফ্যাসিস্ট সরকার আবার এটাকে তুলে ধরে সেটাকে নিয়ে এসে যে যার পণ্যায় বিকৃত করে যে ধরনের কথা বলেছেন, উনি সব কথা শুনেছেন, কোনো কথার উত্তর দেন নাই। এই যে উত্তর দেন নাই, এতে কি হয়েছে? সমস্ত বাংলাদেশের মানুষ অবাক হয়েছে, কারণ বাংলাদেশে কেউ ওই কথাগুলো ঘূর্ণাক্ষরে বিশ্বাস করেন নাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজগুলো তার সাথে যায়, উনি কখনো করতে পারেন। এবং ওনার কোনো সিগনেচার কোনো কিছুই ছিলও না, উনি জানতেনও না ওরকম। বরং টাকাটা ব্যাংকেই ছিল, ৩ গুণ বেড়েছিল। এখন আপনার এই জায়গাগুলো থেকে বোঝা যায় একজন মানুষ বিভিন্ন সমস্যাগুলো কিভাবে উনি মেনে নিয়েছিলেন দেশের মানুষের কথা চিন্তা করে। যখন ওনাকে বিদেশ যাওয়ার জন্য খুব খুব চার্জ করছিল, তখন উনি বলেছেন যে আমার তো শুধু 2টা সন্তান না, এই দেশের এই যে লাখো সন্তান রেখে আমি কোথায় যাব। এই যে মানুষকে, বাংলাদেশের মানুষকে, ওইখানে কিন্তু বলে নাই যে আমার দলের সন্তান, ওইখানে কিন্তু দেশের সন্তান, দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটার আওতায় পড়ে। তো যে মানুষটা তার নিজের জীবনকে বিপন্ন করে তার সন্তানটাকে তখন টর্চারের সর্বোচ্চ জায়গায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই তো এই ধরনের কাজগুলো করেছিল এবং একটা পর্যায়ে তাকেও বিদেশ যেতে বাধ্য করেছিল। তো উনি কিন্তু থেকে গেলেন এই দেশের জন্য, এই দেশের কারণে ডু অর ডাই উনি। এবং ডু অর ডাইয়ের মধ্যে উনি কিন্তু ডাইটার মধ্যেই এই যে ওনার চলে যাওয়াটা, হ্যাঁ পৃথিবীতে স্বামী যেটা বললো যে আমরা আসছি, যেতে হবে একদিন, এটা সত্যি, কিন্তু প্রত্যেকটা যাওয়ার কিন্তু একটা উসিলা থাকে। ওনার যে যাওয়ার উসিলাটা, ওই ফ্যাসিস্ট সরকার যে টর্চারটা করেছিল ওনাকে ওই পরিত্যক্ত জায়গায় রেখে, একটা মানুষের কিন্তু মেন্টাল টর্চার অনেক বেশি অনেক বেশি। কাজ করে, অনেক বেশি। তাকে একটা পরিত্যক্ত, দেখেন সাধারণ কয়েদিদের জন্য যেটা উপযোগী না ছিল না, উনি ভিআইপি কয়েদি, তাকে বানানো হয়েছে জবরদস্তি করে, তার জন্য ওই পরিত্যক্ত বাড়িটা রেখেছে। এবং সেইখানে একটা মাত্র বাথরুম, বাথরুমে সোজা হয়ে দাঁড়ানো যেত না। আমাকে চেয়ারম্যান সাহেবের যে জেঠশালী বিন্দু আপা বলেছিলেন যে ওই বাথরুমটায় গেলে এমন অবস্থাতে, এবং সেই বাথরুমে প্রত্যেকটা পুলিশ যারা পাহারা দিত তারাও যেত, যারা বাইরে থেকে আসতো তারাও যেত। এবং এখন দেখেন 3 শিফট বা 4 শিফট যদি কর্মচারী চেঞ্জ হয় তাহলে কি পরিমাণ, বাবুর্চি থেকে শুরু করে ধূপা থেকে শুরু করে প্রত্যেকেই যেত। তাহলে একটা মানুষ এই যে মেন্টাল টর্চারটা তার উপর, এই টর্চারের তো কোনো আসলে এটার কোনো ব্যালেন্স হয় না, এটার কোনো ইকুয়াল হয় না। তো এইসব সহ্য করেছেন বলেই উনি সার্বজনীন হতে পেরেছেন। উনি এখন আর বিএনপির নেত্রী না, উনি সমস্ত বাংলাদেশের নেত্রী, গণমানুষের গণতন্ত্রের নেত্রী, গণমানুষের নেত্রী। যে কারণে ওনার জানাজায় যারা এসেছিলেন তারা শুধু বিএনপির লোক ছিল তা কিন্তু না, যে যেভাবে পেরেছেন তারা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা আগে এসে দাঁড়িয়েছিলেন। এই যে মানুষকে দিলে যে ফিডব্যাক পাওয়া যায়, এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জি। শাম্মী আক্তার, আসলে আপা বলেছিলেন যে এত নির্যাতন হয়েছে তার উপরে, কিন্তু তারপরে আমরা দেখেছি তিনি কখনো প্রতিহিংসা পরায়ণ হননি। একজন মমতাময়ী মা হিসেবে আপনাদের আগলে রেখেছেন, দেশের মানুষকে আগলে রেখেছেন। এই যে আপনারা তো খুব কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তার, তো আপনাদের এই কাছে মনে হয়েছে যে তার কোন গুণগুলো আসলে আপনারা সেই ধারণ করতে পারেন, লালন করতে পারেন ভবিষ্যতে?
বা দেখুন, সেরকম কোনো অভিজ্ঞতা যদি ওনার বলেন। চরিত্রের একটা খুব বড় একটা দিক হচ্ছে উনি কখনোই কোনো বাজে মন্তব্য করেননি। পার্সোনালি আমি ওনার সাথে যখন কথা বলেছি তখনও আমি দেখেছি কারোর সম্পর্কে উনি বাজে কোনো মন্তব্য কখনো উচ্চারণ করেননি। ওনার মুখ দিয়ে বাজে কোনো কথা কখনো উচ্চারিত হয়নি। পাশাপাশি আমরা দেখেছি যে যারা ফেসিস্ট রেজিমের যিনি ছিলেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি তো হেন কোনো নির্যাতন নাই যেটা ওনাকে করেন নাই। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বারবার দাবি করার পরেও ওনার চিকিৎসার সুযোগটা পর্যন্ত তারা দেয়নি। এবং তারা নির্যাতন করেই উনি হেঁটে গিয়েছিলেন জেলখানায়, পরে হুইল চেয়ারে বেরিয়ে এসছেন। তো ওনাকে নির্যাতন করেই এই জায়গায় তারা নিয়ে গেছে। এবং আমরা মনে করি যে ওনার যে অকাল প্রয়াণ, মানে যেটা ধরেন চিকিৎসাবিহীন অবস্থায় দীর্ঘ সময় জেলখানায় থাকা এবং পরিত্যক্ত একটি জেলখানায় থাকা, এগুলো তো অবশ্যই ওনার উপরে প্রভাব ফেলেছে এবং বাজে প্রভাব ফেলেছে। কিন্তু তারপরেও উনি কিন্তু কোনো দিন ওই শেখ হাসিনা সম্পর্কে কিন্তু একটি বাজে কথাও বলেননি এবং ব্যক্তিগতভাবেও উনি কারো সম্পর্কে কখনো বাজে কথা বলেননি। এই দিকটা আমরা চর্চা করতে পারি, মানে যেমন কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য না করেও কেউ যদি আপনাকে বাজে মন্তব্য করে, আপনি তাকে যে উপেক্ষা করতে পারেন, উপেক্ষা কিভাবে করতে হয় এটাও ওনার কাছ থেকে শেখার একটা দিক আছে। এবং উপেক্ষা করেও যে আপনি মানুষের নজর কাটতে পারেন, মানুষের ভালোবাসায় সিক্ত হতে পারেন, উপেক্ষা করেও যে তাকে হারিয়ে দিতে পারেন। হারিয়ে দিতে পারেন এবং আপনি যে মানুষের ভালোবাসায় সিক্ত হতে পারেন, এটা তার কাছ থেকে শিখতে হবে আপনাকে। এবং আপনি উনি যেমন ধরেন কোনো একটা সংকল্প যদি উনি করেন, গণমানুষের দাবি নিয়েই বলেন, যেমন ধরেন আপনার ডেমোক্রেসিকে রিস্টোর করবার জন্য উনি যে আন্দোলনটা করেছেন, গত 17 বছর আমরা যে লড়াইটা লড়েছি, উনি তো একা লড়েছেন ওনার লড়াইটা, আমরাও লড়েছি, কিন্তু ওনার মতো করে উনি একা লড়েছেন। এত নির্যাতনের পরেও উনি মাথা নত করেননি। এবং সর্বোপরি 5ই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট রেজিমের পতনের মধ্য দিয়ে যে আমরা আবার মানে মুক্তির নিঃশ্বাস ফেলতে পারছি, এইটা ধরেন উনি যদি আপোষকামিতায় যেতেন সেটা সম্ভব হতো না। উনি পারতেন অনেক উন্নত জীবনযাপন করতে, উনি পারতেন দেশ ছেড়ে চলে যেতে, এসবের কিছুই উনি করেননি। কেন করেননি? দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের গণতন্ত্রকে একটি মজবুত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য। এই কাজগুলো করতে যে ওনাকে অনেক নির্যাতনের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, পরিবারবিহীন নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে ওনাকে। দেখেন, ওনার একমাত্র জীবিত সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বিদেশে ওনার স্ত্রী এবং সন্তান সহ ছিলেন। ওনার ছোট ছেলে ওই অবস্থায় মারা গেলেন, এই দুঃখ ওনাকে সইতে হয়েছে। এবং তার পরিবারও কিন্তু দেশের বাইরে ছিল, যদিও শেষের দিকে ওনার ছোট পুত্রবধূ এসে কিছুদিন ছিলেন হসপিটালে। কিন্তু সর্বোপরি একজন মানুষ হিসেবে পরিবারের মানুষকে নিয়ে থাকার যে সময়টা দরকার ছিল, সেটা তো উনি কখনোই পাননি। সেটা উনি আপোষকামিতায় যদি যেতেন সরকারের সঙ্গে, সেটা উনি পেতেন এবং মুক্ত জীবনযাপন উনি করতে পারতেন। কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের ডেমোক্রেসিকে টিকিয়ে রাখবার জন্য উনি কিন্তু এই আপোষকামিতায় যাননি। এই জন্যই আজকে আবাল বৃদ্ধ বনিতার এই যে ভালোবাসা, মানুষ তো সাদা চোখে সবই দেখে, মানুষ সবই বোঝে। মানুষ এইটুকু বুঝতে পেরেছে যে এই মানুষটি সার্বভৌমত্ব বা গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপোষ করেননি, এবং সেটা দেশের মানুষের জন্য, দেশের জন্য। কাজেই এই গুণগুলো আমরা ওনার কাছ থেকে রপ্ত করতে পারি। এবং আমরা ধরেন এই যে কখনো মাথা নত না করা বা একটা অটল থাকা, যেমন একটা দাবির পক্ষে আপনি অটল থাকবেন, অনড় থাকবেন, আপনি দুদুল্যমানতায় না ভুগে। এবং সবসময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 1/11 থেকে বেশ মানে ওই সময় থেকেই তো ওনার সাথে বেশি টাচে যাওয়ার সুযোগ হয়েছে আমার। আমি যতবার ওনার সাথে কথা বলেছি ততবারই দেখেছি উনি বলেছেন যে ঐক্যবদ্ধ থাকবা তোমরা, কখনো মানে আলাদা হবে না, সবাই ঐক্যবদ্ধ থাকবা। এই জিনিসটার উপরে খুব জোর দিতেন উনি, যে ঐক্যবদ্ধ থাকাটা এবং অটল থাকা, অনড় থাকা। জি, নীলুফার চৌধুরী মনি, আসলে আপা কতগুলো গুণের কথা বলেছেন বেগম খালেদা জিয়ার। আপনারা তো সেই মানে গণতান্ত্রিক যে সংকটকাল গিয়েছে, বিভিন্ন সময় গণতন্ত্রের সংকট এখনও চলছে এবং সেই সংকট উত্তরণের চেষ্টা করছে। তো সেই সংকট কালগুলো তো আপনারা তার খুব কাছাকাছি ছিলেন এবং তার সেই দৃঢ় অনমনীয় চেহারা দেখেছেন। তো আপনার কাছে সেরকম কোনো স্মৃতি বা সেরকম কোনো উনি যে গুণগুলোর কথা বলেন যে নেবার মতো, তার কাছ থেকে শেখার মতো, সেগুলো কি মনে হয় আপনার কাছে?
দেখেন, এক নম্বর উনি খুব অল্পভাষী ছিলেন, খুব কম কথা বলতেন, কিন্তু যেটা বলতেন ওটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন। দুই নাম্বার হলো যে উনি মানুষকে গুরুত্ব দিতেন। সম্মানটা কিন্তু দিলে সম্মান পাওয়া যায়। আজকে উনি যে সার্বজনীন হতে পেরেছেন, যে সম্মানটা, ধরেন উনি কাউকে, একজন শিক্ষিত মানুষকে, একজন বুদ্ধিজীবীকে, একজন প্রথম সারির অফিসারকে বা যাদের সাথে চলতেন তাদেরকে উনি সম্মান দিতেন। এই সম্মানটা পরবর্তীতে যে লোকটা তার সাথে মিশতো, উনি কিন্তু অনেকের মতো অভিনয় করতে পারতেন না, অভিনয় করতেন না। উনি যেটা বলতেন নীরবে নিভৃত করতেন। তো যারা তার সাথে মিশতেন তারা কখনো, আমি দেখি নাই এমন কাউকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে তার পরবর্তীতে চরম বিরোধিতায় চলে গেছে। আমি খুব এরকমটা কম, হয়নি। এরকম হয় নাই। বরং তার সাথে মিশলে কথা বললে ওটাই থেকে যেত, ওটাই। এবং এই 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 জায়গাটায় আমি আরেকটা বলবো যে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা তো সবসময়ই থাকতেন উনি, রাষ্ট্রের একটা কর্ণধারদের একজন, ওয়ান অফ দেম। উনি বিভিন্ন শ্রেণীর মানুষদের ডাকতেন একজন অভিভাবক হিসেবে। অভিভাবক হিসেবে। উনি মনে করতেন, ধরেন একটা ইকোনমিক্স নিয়ে কথা বলবেন, ইকোনমিক্সের যে হায়ার লেভেলের যে লোক আছে তাদের ডেকে নিয়ে আসতেন, ইউনিভার্সিটির বড় বড় প্রফেসরদের নিয়ে আসতেন, বড় সাংবাদিকদের নিয়ে আসতেন। ওনারা ওনার সাথে একজন বা একের অধিক 2-3 জন মিলে দেখা করতেন, কথা বলতেন আধা ঘন্টা 1 ঘন্টা, আমরা বাইরে থাকতাম। এবং তারা বের হয়ে আবার কথা বলতেন যখন কি কথা হলো, কি রাষ্ট্রের বিভিন্ন পরিবর্তনে বা সমস্যার সমাধানে। উনি শুনতেন অনেকের কাছে কথা, খুব গুরুত্ব সহকারে শুনতেন। তখন খুব কম কথা বলতেন, কিন্তু কাজগুলো যখন করতেন সবার মিলে যে একটা জিস্ট হতো, সেটা থেকে উনি যে কাজটা করতেন, যে কারণে ওনার ভুলটা কম হতো। ওই সময়টা ওনার ক্ষমতা 10 বছর তো উনি টানা, আল্লাহর মানে আপনি রহমতে বলতে চাচ্ছেন যে উনি এসেছিলেন। এককভাবে সিদ্ধান্ত নিতেন না, মানে নিতেন না, সবার পরামর্শে তারপর নিজে পরামর্শটা সিদ্ধান্ত নিতেন। গ্রহণ হ্যাঁ, করতেন। এই জিনিসটা, এবং পরামর্শ নিতে গিয়ে সম্মানটা করতেন যার যেখানে দরকার। এই এই জিনিসগুলো, যেমন আহমেদ সফার যদি আপনি জীবনী পড়েন দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কি কি কথা হয়েছে, এই জিনিসগুলো বের হয়ে আসে। কিংবা হুমায়ুন আহমেদ, কিংবা এই টাইপের যারা আছে আমাদের প্রয়াত এমাজউদ্দিন সাহেব, যারা আসাফুদ্দৌলা সচিব যারা ছিলেন, তো এই টাইপের মানুষগুলোর সঙ্গে যখন কথা বলতেন আমরা দেখতাম যে তারা খুব প্লিজ থাকতেন। তারা আবার যখন কথা বলতেন, তো এই এই জিনিসটা ওনার মধ্যে অনেক। কোথাও আমরা গিয়েছি ওনার সাথে, উনি খোঁজ খবর নিতেন ওরকম করে যে এই ওরা কি ঠিক মতো, আমরা যেহেতু নারী ছিলাম তো আমরা খেয়েছি কিনা, আমরা ঠিক মতো জায়গা টাগা পেয়েছি কিনা, ধরেন ঢাকার বাইরে যখন যেতাম এই টাইপের খোঁজগুলো রাখতেন। শুধু আমাদের তা না, আমরা এটুকু শুনেছি সাংবাদিকরা, অনেক সাংবাদিক জানতেনও না, কিন্তু উনি কিন্তু ডিটেলস বলতেন তাদের, যে ওদের খবর হয়েছে, নিয়েছো কিনা, ওরা খেয়েছে কিনা, ওরা ঘুমানোর জায়গা পেয়েছে কিনা। এই যে জিনিসগুলো উনি প্রতিটা জিনিসে, প্রতিটা কাজে উনি খুব গুরুত্ব দিয়ে কাজ করতেন। এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। তারপরের যেটা আন্দোলন, জি। উনি কোনো আন্দোলনে ভয় পান নাই। দেখেন, গৃহবধূ থেকে যখন আসলো এরশাদের সময়, তখন উনি রাস্তায় রাজপথে নামতে যে ভয় পান নাই। পরবর্তীতে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখনও রাস্তায় নামতে ভয় পান নাই। তারপরে 1/11 সরকার, তার সময় যে উনি সমস্যা পেল, সমস্যাগুলো সমাধানে উনি ভয় পান নাই। পরবর্তীতে এই শেখ হাসিনার 15.5 বছর টর্চারের জায়গা, যতদিন জেলে থাকার আগ পর্যন্ত আমরা তার সান্নিধ্য পেয়েছি, আমরা কখনোই তাকে ভয় পেতে দেখি নাই। ওনাকে যখন অবরুদ্ধ করে রাখা হলো তখনও ওনার পাশে ছিলাম। বালু ট্রাক দিয়ে। বালির ট্রাক দিয়ে না, ওটা না, পার্টি অফিসে, গুলশান পার্টি অফিসে অফিসে, জি। প্রায় 3 মাস থাকলেন উনি। উনি কিন্তু ভয় পান নাই, উনি সেই দিনও কিন্তু আপোষ করেন নাই। উনি যদি, ওনাকে যে বলা হলো যে বিদেশ যাওয়ার ব্যাপারে তো কোনোভাবেই ফ্যাসিস্ট রাজি না, একটা জায়গায় বলল যে লাস্ট যেটা ছিল রিভিউয়ের পরে, যে রাষ্ট্রপতির কাছে বিশেষ ক্ষমা প্রার্থনা করলে তাহলে তাকে বিদেশ যেতে দেওয়া হবে। এই ধরনের কথা কিন্তু একের জি, জি, অধিকবার উঠেছে। উঠেছে।
উনি তখন ভীষণভাবে রোগাক্রান্ত, অসুস্থ। বলা হতো, আমরাও বলতাম যে তাকে স্লো পয়জনিং করা হচ্ছে বা তার ট্রিটমেন্ট হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা মানুষ যখন খুব কষ্ট থাকে, আমরাও কিন্তু অসুস্থ হয়েছি, সন্তান সম্ভবা হয়েছি, তখন কিন্তু মনটা ছোট থাকে। বাট উনি ওই জায়গাতেও কতটা দৃঢ় চেতা ছিলেন যে উনি যে অপরাধটা করেন নাই, সে অপরাধের জন্য উনি জীবন চলে যাওয়াটাকে বেছে নিয়েছিলেন, যে আমি মারা যাব, তারপরেও আমি এটা করব না। আমরা কিন্তু ইতিহাসে অনেককে দেখেছি এই এই জায়গায় সারেন্ডার করতে, আপোষ করতে। জি। এই যে উনি হয়তো আরো অনেক দিন আমাদের মাঝে ভালো থাকতেন, বেঁচে থাকতেন, সুস্থ থাকতেন, যদি এই সমস্যাগুলো তার উপর দিয়ে না যেত। আমি একদিন আমার হাজবেন্ড, ওনার যে ওই পিজি হাসপাতাল, যখন উনি জেলখানায়, পিজি হাসপাতালে যে ডাক্তার ওনাকে ইন্টারনাল চিফ মেডিকেল পিজির, ওনাকে দেখতেন, ওনার আন্ডারে আমার হাজবেন্ড পেশেন্ট ছিলেন। তা আমি একদিন বললাম, আমাকে একটু নিয়ে যাও, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। তা আমাকে একদিন নিয়ে গেল, আমি ওর দেখাবে, ওর নিজের শরীর, আমাকে নিয়ে গেল। তা আমি বললাম যে আমি তো জানি প্রফেসর সাহেব, আপনি ম্যাডামকে দেখেন, বলেন তো যে ম্যাডামের কি অবস্থা, আমরা শুনি আমাদের খুব কষ্ট হয়। উনি বললেন যে দেখেন, এক নম্বর কথা হলো, একটা ডাক্তারকে যদি রুগী বিশ্বাস না করে, অনেক কিছুই হয় না। হতে পারে। তা আমরা সরকারের লোক, সরকারি ডাক্তার, আমরা এইখানের চিফ, আমি তখন উনি মেডিসিনের চিফ, ইন্টারনাল Internal মেডিসিন, medicine এর হ্যাঁ, জলিল চৌধুরী। আচ্ছা। উনি বললেন যে ওনাকে তো আমরা বিশ্বাসের মধ্যেই আনতে পারি না, ওনাকে আমরা দেখতেই পারি না, যে ওষুধটা দেই সেটা উনি বিশ্বাস না করলে খাবেন কিভাবে? তার মানে তার তো প্রপার ট্রিটমেন্টটাই হয় নাই। আপনি খেয়াল করেন, এটা উনি হয়তো বা সরকারি ডাক্তার হিসেবে এটা বলছে, বাট সেটাই তার, যদি তাকে না বিশ্বাস হয়, সরকার তো এই চেষ্টাও করে নাই যে যাকে বিশ্বাস হয় ওই ডাক্তারটাকে আইনের সামনে দেয় নাই। উনি ওষুধ সেবন করেন নাই তার, এই যে তার অর্গানগুলো আস্তে আস্তে যে আপনার উইক হয়ে গেল, অকেজো হয়ে গেল একটা পর্যায়ে, এটাও তো একটা কারণ। প্রপার ডায়াগনোসিস যদি না হয়, তো উনি কিন্তু বুঝে শুনে, এই যে এত অসুখ সে ফিল করছেন, তারপরেও কিন্তু ওইখানে আপনার না ট্রিটমেন্ট হয়েছে, না তাদের বিশ্বাস করতে পেরেছেন। তা এই এই জায়গা থেকে বোঝা যায় যে উনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, কিন্তু উনি আপোষ করেন নাই। এই আপোষহীনতা তাকে যে পুরস্কারটা দিয়েছে, আমরা সবাই চলে যাব একদিন, এই পুরস্কারটাই আমি, এই রাজস্বিক বিদায় আসলে আমাদের পাথেয়, হ্যাঁ, কয়জন পায় ভাগে? কয়জন পায়? আমি কখনোই কাউকে, প্রত্যেকটা মানুষের একটা দুইটা পাঁচটা শত্রু থাকে। আমি যেভাবে তাকে, তার জানাজা, তার মৃত্যুর আগে 2-4 মাস 6 মাস, যেভাবে প্রত্যেকটা দল থেকে যেটা বলছে, তাকে নিয়ে কোনো কথা নাই। এই যে উনি যে ধরেছিল বলেই তারা আন্দোলনটা করতে পেরেছে। 24-এর নির্বাচন ধরেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবেই কিন্তু টোপ দেওয়া হয়েছে। উনি যদি সেই নির্বাচনে যেতেন, তাহলে কিন্তু ওই 24-এর অভ্যুত্থানটা আর হতো না। আপনার ইলেকশনটা যদি তাহলে হতো, গ্রহণযোগ্যতা পেত, তাহলে কিন্তু অভ্যুত্থান হতো না। এরকমও কথা শোনা গেছে, 90টা সিট দিবে, 80টা সিট দিবে, 100টা সিট দিবে, 70টা সিট দিবে, কিন্তু উনি আপোষহীন নেত্রী, উনি কোনো কথা জনগণের স্বার্থে আপোষ করেন। আপোষ করেন। আমি আপনার কাছে আসি আলোচনায়। আসলে একটু আগে আপা বলছিলেন তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের কথা, এবং একজন গৃহবধূ থেকে আসলে তিনি বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এবং একজন আপোষহীন নেত্রী হিসেবে তার সারা বিশ্বেই কিন্তু এক ধরনের বড় ধরনের ইমেজ আছে। এবং আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি যে তার মৃত্যুর পরে এই বিভিন্ন দেশের বড় বড় বাঘা বাঘা রাজনীতিকরা তারা ঢাকায় এসেছেন। এই যে অবস্থানটি তৈরি করলেন একজন নারী হিসেবে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবভিয়াসলি এটা ওনার চরিত্রের একটা অনেক বড় দিক, এবং আহ, এই দিকটা অর্জন করবার জন্য ওনাকে অবশ্যই অনেক শ্রম দিতে হয়েছে, অনেক একাগ্র চিত্তে আরাধনা করতে হয়েছে। কারণ দুর্বৃত্তপনায় খুব সহজেই কিন্তু নিজেকে ভাসিয়ে দেওয়া যায়, কিন্তু এই দুর্বৃত্তপনার মাঝখান থেকে আপনি কিভাবে এই কাদা
ছড়ানো অবস্থায় আপনি কিভাবে কাদা থেকে মুক্ত থাকবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, এবং অবশ্যই আপনার দৃঢ় মনোভাবের কারণেই এটা সম্ভব হবে, এটা অন্য কেউ আপনাকে করে দিতে পারবে না। ডেফিনেটলি তিনি এই জায়গাটায় অবশ্যই উনি অনেক পরিষ্কার ছিলেন, এবং উনি এটা প্রমাণ করতে পেরেছেন যে উনি কোনো দুর্বৃত্তপনায় কখনোই গা ভাসাননি, যে জন্যে সারা বিশ্বে এই যে বিরল সম্মানে উনি ভূষিত হলেন। মানুষের এত সম্মান, এত শ্রদ্ধা, এটা উনি যদি দুর্বৃত্তপনায় নিমজ্জিত হতেন, উনি যদি রাষ্ট্রের টাকা তছরুপ করতেন, উনি যদি কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেন, উনি যদি নিজে ব্যক্তিগতভাবে নৈতিকভাবে স্খলিত হতেন, তাহলে এই সম্মান আজকে উনি পেতেন না, যে সম্মানটা উনি পেয়েছেন। এটা সম্ভব হয়েছে, উনি পরিষ্কার ছিলেন এবং কোনো পঙ্কিলতা ওনাকে কখনোই স্পর্শ করতে পারেনি, এই জন্যই এটা সম্ভব হয়েছে। এবং এইটা করতে যেয়ে দেখেন, গৃহবধূ থেকে উনি যখন আসলেন রাজনীতিতে, সেটা কেন দল ওনার প্রয়োজনীয়তা অনুভব করেছিল এই জন্য যে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যখন শাহাদাত বরণ করলেন, তার পরবর্তী সময়ে দলের মধ্যে যে ঐক্য ধরে রাখার প্রশ্নটি সামনে চলে এসেছিল, সেই ঐক্য ধরে রাখবার প্রশ্নে তাকে সামনে নিয়ে আসতে হয়েছিল। এবং উনি যখন এসে, উনি তো আগে কখনো রাজনীতি করেননি, কিন্তু যখন তিনি এসছেন উনি খুব শক্তভাবেই দলের হালটা ধরেছিলেন এবং ঐক্যটাকে অটুট রেখেছিলেন। এই ঐক্য উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু অটুট রেখে গিয়েছেন। এবং আমি আপনাকে আগেও বলেছি যে উনি সবসময় ওনার সাথে কথা বলে উনি বলতেন যে ঐক্যবদ্ধ থাকবা, বিচ্যুত হবা না, সবসময় সবাই ঐক্যবদ্ধ থাকবা, আলাদা হবা না। এই জিনিসটা যে উনি বলতেন, এটা উনি নিজে বিশ্বাস করতেন বলেই উনি বলতেন। এবং আমাদের দলকে গত ফেসিস্ট রেজিমে যারা 17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, তারা কম চেষ্টা করে না এই দলটিকে ভাঙবার জন্য, কিন্তু তারা সেখানে সফলকাম হয়নি। কেননা আমাদের নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দলটাকে সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন, যে জন্য তারা এটাকে ভাঙন সৃষ্টি করতে পারেনি। আজকে আপনারা যে আমাদেরকে এখানে ডেকেছেন, এই আমি বলেন বা মনিয়াপা বলেন, আমরা যারা রাজনীতিতে এসেছি, আমরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সচক্ষে দেখিনি, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। আমি শুনেছি ওনার মুক্তিযুদ্ধের কথা, ওনার বীরত্বের কথা, ওনার স্বাধীনতা ঘোষণার কথা, এই সকল আমি আমার মায়ের মুখে শুনেছি, আমার বাবার মুখে শুনেছি। তিনি আমার বাড়ি হবিগঞ্জ জেলার আপনার হচ্ছে চুনারুঘাট থানায়, সেখানে আপনি জানেন যে তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সেক্টর ভাগ করা হয়েছিল, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সশরীরে গিয়েছিলেন, তার সেই গল্প আমি আমার বাবার মুখে শুনেছি, শুনে শুনে ভালোবেসেছি। কিন্তু সচক্ষে যে মানুষটিকে আমরা দেখে মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি, বারবার ওনার চোখের সামনে পড়ার চেষ্টা করেছি। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো, কে কখন যে ম্যাডামকে আগে সালাম দিতে পারবো, কাকে ম্যাডাম একটু ভালোভাবে কাছে ডাকবেন, এটার জন্য প্রতিযোগিতা করে আমরা সামনে যেতাম। তো এই কাজগুলো যে আমরা করতাম, সেটা তো ওনাকে ভালোবেসে করেছি, ওনার নেতৃত্বে, ওনার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়েছি বলেই করেছি। তো এই কাজগুলো করে আমরা যে আজকের এই অবস্থানে এসছি, আপনারা আমাদেরকে এখানে ডেকেছেন, সেই অবদান কিন্তু তার। আমি 34 বছর বয়সে বাংলাদেশের জাতীয় সংসদের যে সদস্য হতে পেরেছিলাম, সেটা ওনার জন্যই হতে পেরেছিলাম। উনি আমাকে সংসদ সদস্য করেছিলেন বলেই আমি সংসদে গিয়েছিলাম, এবং সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম আমি সংসদের মেয়েদের মধ্যে। তো আজকে আমরা যে জায়গায় এসেছি, বাংলাদেশের রাজনীতির যে জায়গাটা আমরা এখন অবস্থান করছি, সেটার জন্য ওনার অবদান অবশ্যই আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে অবস্থাটা শুরু করে গিয়েছিলেন, এটাকে টেনে এই পর্যন্ত এনেছেন উনি। এবং আমরা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তিনি এই অবস্থা থেকে আরও সামনে নিয়ে যাবেন, নারীদেরকে আরও সম্মানজনক অবস্থায় নিয়ে দাঁড় করাবেন, এটা আমরা বিশ্বাস করি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের আদর্শ, এবং এই আদর্শ বুকে নিয়েই আমরা বেঁচে থাকবো যতদিন বাঁচব। নিরুফা চৌধুরী মনি, আসলে তিনি নারীদের রাজনীতিতে আসার বিষয়টি বলছেন, এবং নারীর ক্ষমতায়ন, নারীর রাজনীতিতে আসা এবং নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনন্য একটি নাম। কারণ বিশেষ করে আমরা যতটুকু আমি জানি যে নারীদের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি নামে যে জিনিসটি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা বা সোশ্যাল সেফটি নেটের আওতা বাড়ানো, এগুলো কিন্তু তিনি অনেক বেশি করেছিলেন এবং তিনি প্রথম অনেক কিছু শুরু করেছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
দেখেন এটা তো বলার অপেক্ষা রাখে না এটা কতটা পজিটিভলি এবং এটা আমাদের জন্য কতটা অহংকারের জায়গা। উনি যে নারীদের নিয়ে চিন্তা করেছেন যে অন্ধকারে থাকা বাংলাদেশের নারীরা তাদেরকে আলোয় আনতে হবে, নট অনলি রাজনীতিতে শুধু, আপনার শিক্ষায়, কর্মে, সব কিছুতে। যেটা ওনার উত্তরসূরি, পূর্বসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে নারীদেরকে ফিল্ডে নামিয়েছেন। নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি নারীদেরকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে কাজটা করেছিলেন, উনি নারী, শিশু ও নারী আপনার মন্ত্রণালয় গঠন করেছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা গঠন করেছিলেন। এখানে দুইটার মধ্যেই নারী পড়ে। তো সেইটা করেছিলেন, শুধু তাই না, নারীকে কাজ দিয়ে বাইরে, ঘর থেকে বাইরে বের করেছিলেন। সেই ঘর থেকে বাইরে বের করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তো নিরক্ষরতা গেল। তো এই নারীরা যখন কিছু কিছু পড়তে থাকলো, তখন তখন তো আমরা একেবারেই ছোট। তা সেই জায়গাতে পড়তে পড়তে যখন বড় হলো, এই নারীদের তখন বাল্য বিবাহটা খুব বেশি ছিল। ড্রপ আউট হচ্ছিল। নারীর জন্য ওর টাকা পয়সা বাবা কোথায় পাবে, যেটুকু আছে সেটা পুরুষের জন্যই রাখা থাকে। সেই ড্রপ আউট হয়ে যাওয়া বাচ্চাগুলোকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করলেন যে এটাকে কি করা যায়। তাহলে প্রথমে আগে 8 পর্যন্ত অবৈতনিক করলেন ইউনিয়ন পর্যায়ে, পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করলেন, শিক্ষা ফ্রি করে দিলেন। নারীদেরকে স্কুলের মাস্টার থেকে শুরু করে বিভিন্ন চাকরিগুলো নারীদেরকে বিভিন্নভাবে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করলেন। নারীদের সময় আপনার দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে 15 জন নারী সদস্য, সংসদ সদস্য সংরক্ষিত ছিল। তারপরে সেটা আস্তে আস্তে 30-এ রূপান্তরিত হয়েছে। 30 থেকে উনি 45-এ নিয়ে আসলেন। তো এই যে 45টা নিয়ে আসলেন, এটাও কিন্তু নারী মুক্তির একটা, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন করলেন। অনেক নারীকে মনোনয়নও দিলেন এবং সেই রেশিও ধরে যদি আজকে আসে, তাহলে আরও অনেকেরই পাওয়ার কথা বা আরও রাস্তাটা ক্লিয়ার হওয়ার কথা, যেটা অন্য জায়গায়। আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা যে ওই জায়গা অবৈতনিক করেছিলেন বলেই 25-এর সমস্ত বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় নারীদের পার্সেন্টেজ হচ্ছে 65%। 65% নারীরা চান্স পেয়েছে। এটা কিন্তু নট অনলি জোক। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর পার্সেন্টেজ হচ্ছে 53%। আমি অন্য অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজ স্কুল অনেকেই আছে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা এখন বেশি, অর্ধেক অর্ধেক, কোথাও অর্ধেক অর্ধেক, কোথাও বেশি মেধার যোগ্যতায়। তো এই যে মেধার যোগ্যতার যে আপনার ধারাবাহিকতা ওনারাই তো সৃষ্টি করেছিলেন, হাজব্যান্ড এবং ওয়াইফ। পরবর্তীতে সেটার ধারাবাহিকতায় আজকে নারীরা অনেক বেশি অগ্রসর এবং রেজাল্ট হলে নারীরা পুরুষের কাছ থেকে কোনোভাবেই পিছিয়ে থাকে না, বরং অগ্রসরী। তো এই জায়গাটায় যত নারী আছে আপনি খেয়াল করলে দেখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যত পুরুষ পছন্দ করে, নারীরা কিন্তু প্রত্যেকটা জায়গায় নারী নারী পুরুষ পুরুষ একটু কম পছন্দের কথা, কিন্তু ওনাকে কিন্তু নারীরা একদম চোখ বন্ধ করে, যে ঘরের পুরুষ ধানের শীষে ভোট দেয় নাই, সে ঘরের নারী কিন্তু ধানের শীষে ভোট দিয়েছে একটা সময়। এই যে নারীদের বোঝা, নারীরা যে পুরুষের চেয়ে সংসারে নারীরা যে অনেক বেশি এখানে অগ্রসরমান, যে নারী কিন্তু ভুল করে নাই। এবং যেটুকু উন্নয়ন, সেইটুকু উন্নয়ন কিন্তু জিয়াউর রহমানের সময় হয়েছে, পরবর্তীতে খালেদা জিয়ার সময় হয়েছে, এবং তারপরে যেভাবে ধ্বংস করেছে জিয়াউর রহমান। যদি আপনার গার্মেন্টস অ্যাসোসিয়েশন যদি সৃষ্টি না করতেন এবং বিদেশের লোক কাজ করার জন্য যদি জায়গা না বের করতেন, তাহলে কিন্তু আজকে আমরা না খেয়ে 54-র দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষ ছাড়িয়ে যেত বাংলাদেশের অবস্থা যা হতো। আমরা কিন্তু রেমিটেন্সের উপরেই বেঁচে আছি। এই রেমিটেন্সটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, পরবর্তীতে খালেদা জিয়া এটার আরও ডেভেলপ করেছিলেন। তো এই জায়গাগুলো, এইখানেও দেখেন গার্মেন্টসে নারী, এখানে 80-90% নারী গার্মেন্টসে কাজ করে। তো এই যে নারীদের যে আপনার এত সমৃদ্ধি, এটা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি, এই জায়গাগুলায় আমি বলবো যে ভীষণ টাচি এই জায়গাগুলা। উনি এটা ভাবতেন
উনি এটা করেছেন। জি, আপনাকে ধন্যবাদ। শাম্মী আক্তার আসলে উনি নারীর ক্ষমতায়ন এবং সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেছেন উন্নয়ন। আপনারা আইন প্রণেতা ছিলেন এবং সাথে উন্নয়ন কর্মকাণ্ডও করেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন। যেহেতু আপনারা খুব ভালো বলতে পারবেন আসলে উনি যে জায়গাগুলোর কথা বলেছেন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বেগম খালেদা জিয়ার সময় পর্যন্ত বলেছেন। উন্নয়নের ক্ষেত্রে আসলে তার যে বাংলাদেশের অর্থনীতি, সামগ্রিক অর্থনীতির উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানটা আপনি যদি বলেন। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা শুরু করেছিলেন, যে বাংলাদেশের অর্থনীতিকে, এটা তো একটা তলাবিহীন ঝুড়ি ছিল। এই জায়গা থেকে এটাকে একটা আপনার এই যে বটমলেস বাস্কেট যেটা বলেছিল, সেখানে তলাবিহীন ঝুড়ি থেকে যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তর করা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে এটাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে গেছেন। তখন কি বলেছে, ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে মানুষ চিনত। তো ওনার সময়ে আমি দেখেছি যে, আপনি দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নারীদেরকে আপনার আনসার ভিডিপিতে উনি প্রথম নারীদেরকে বের করে নিয়ে নিয়োগ দিলেন, সেই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আসলেন, তিনি এসে নারীদেরকে আপনার হচ্ছে সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে নারীরা প্রথম ওনার সময়ে কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়। এই যে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে স্বাবলম্বী করবার জন্য ঢেকি ঋণ প্রথা চালু ছিল ওনার সময়, ঢেকির কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। তো সেই নারীদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, স্বাবলম্বী করবার জন্য ওনার সময় 500 টাকা ঢেকি ঋণ দেওয়া হতো নারীদেরকে। সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে যে আপনার হচ্ছে আপনি উপবৃত্তির কথা বললেন, বিনা বেতনে শিক্ষার কথা বলেন, বা নারীদেরকে কর্মক্ষেত্রে আরও বেশি বেশি করে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ওনার সময় পিএসসির চেয়ারম্যান হয়েছিলেন তাহমিদা আপা, এজেরেন তাহমিদা আপা। তো এই বিভিন্ন জায়গায় নারীদেরকে যে প্রধান, তারপরে অ্যাম্বাসেডর করেছিলেন একজনকে। এইরকম যে জায়গায় নারীদেরকে বসানো যায় বা তাদেরকে এগিয়ে দেওয়া যায়, এই কাজটা কিন্তু উনি করেছেন। এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ইমার্জিং টাইগার কেন বলা হয়েছিল, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল বলেই কিন্তু এটা বলা হয়েছিল। তো এই কাজগুলো উনি করেছেন এবং ওনার সময় সত্যিকার অর্থেই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছিল। এবং এই জায়গাটা থেকে দেখেন, আওয়ামী লীগ যখন আসলো, তারা এসে কী করলো, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একটা একটা করে ধ্বংস করলো তারা। আপনি এডুকেশন বলেন, আপনি ইলেকশন কমিশন বলেন, আপনি ইকোনমিক, হ্যাঁ, প্রশাসন বলেন, সব জায়গাগুলোকে ওরা কিন্তু, ব্যাংকিং সেক্টরে তো মানে লুটের রাজত্ব, তারা রাজত্ব কায়েম করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো, আপনি এই যে গুম, তারপরে খুন, আপনার 600-র উপরে নেতাকর্মী আমাদের গুম হয়েছে। আমাদের মানে 3 লাখ মামলা আছে নেতাকর্মীদের উপরে। আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি আছেন হাবিবুন নবী খান সোহেল, ওনার বিরুদ্ধে 500-র উপরে মামলা আছে। আপনি কখনো এগুলো দেখেছেন? একটা দলের মহাসচিবের বিরুদ্ধে মামলা হওয়া এরকম ন্যাক্কারজনকভাবে? এগুলো তাদের সময় তারা করেছে, কিন্তু আমরা এগুলো করিনি। আমরা চেষ্টা করেছি রাজনৈতিক আমাদের সময়ে দেশনেত্রী বেগম খালেদা যেটা চেষ্টা করেছিলেন, যে রাজনৈতিক একটা যে সহাবস্থান বা আপনার যে একটা শিষ্টাচার থাকে রাজনৈতিক, সেই শিষ্টাচারের বিষয়টাতে বিএনপি অনেক বেশি অগ্রগামী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই। কারণ উনি কখনোই নৈরাজ্যকে প্রশ্রয় দিতেন না, উনি কখনোই মানুষকে অসম্মান করাটাকে পছন্দ করতেন না। এই জায়গাগুলোতে উনি কিন্তু খুব শক্তভাবে মানে ওনার যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার উনি করেছিলেন, যে জন্যে রাজনৈতিক। সেই সঙ্গে আপনি যেহেতু নৈরাজ্য এবং ইয়ের কথা বলেন, সেক্ষেত্রে তার ব্যক্তিগত বিষয়ে যেহেতু আলাপ করছেন আপনি, সেক্ষেত্রে আমি গতকালকে থেকে সামাজিক মাধ্যমে একটি জিনিস দেখছি যে জনাব তারেক রহমানকে 2-3 জন ব্যক্তি সালাম করছেন এবং সেখানে বিএনপির যারা ওয়েল উইশার তারা লিখছেন যে ম্যাডামকে কখনো কেউ তোষামোদি করতে পারেনি, সেই জন্য তারেক রহমানও তাদেরকে ধমক দিয়েছেন যে তোমরা এটা করতে পারবে না। এই তোষামোদি পছন্দ করতেন না বেগম খালেদা, যে এরকমটা বলা হচ্ছে যে দেখুন, উনি তো অবশ্যই মানে অল্প কথা বলতেন, কিন্তু তার মানে এই না যে উনি বোবা ছিলেন। ওনার যে পদক্ষেপটা নেওয়া দরকার, যে শাসনটা করা দরকার, যেমন আমি বলছিলাম যে আমরা যেমন ওনার সামনে পড়ার জন্য, ওনাকে একটা সালাম দেওয়ার জন্য নিজেদের মধ্যে আমাদের প্রতিযোগিতা থাকতো, কিন্তু আমরা কখনো ওনার সামনে কিন্তু চেয়ারে বসতাম না। উনি বসতে বললেও আমরা দাঁড়ায় থাকতাম, আমরা দাঁড়ায় থাকতেই কমফোর্ট ফিল করতাম। উনি যেমন আমাদেরকে ভালোবাসতেন, তেমনি আমাদেরকে শাসনও করতেন। আমরা এইটাও আমাদের মাথায় থাকতো, কোনো কারণে উনি বিরক্ত হন কিনা বা কোনো কারণে
উনি যদি আমাদের উপরে রাগান্বিত হন তাহলে তো মানে আমরা তো ওনাকে ভালোবাসি, উনিও আমাদেরকে স্নেহ করেন মায়ের মতো। আমার সত্যিকার অর্থে পৃথিবীতে জন্ম হয়েছে আমার মায়ের গর্বে, কিন্তু রাজনৈতিক যে জন্মটা আমাদের সেটা তো ওনার গর্বে আমাদের হয়েছে। তাহলে আমরা ওনাকে সামনে রেখেই তো এগিয়েছি। উনি রাগ করলে বা উনি বিরক্ত হলে সেরকম কোনো কাজ তো আমরা কখনোই করতে চাইতাম না, চেষ্টা করতাম উনি যাতে বিরক্ত না হন সেরকম কাজগুলো করতে। তো অতি উৎসাহী হয়ে কেউ যদি তোষামোদি করতে চায়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও যেভাবে পছন্দ করেননি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও পছন্দ করবেন না, এবং এটাই তো স্বাভাবিক। এবং অতি উৎসাহীরাই কিন্তু দেখা যায় যে অনেক সময় ভরাডুবির কারণ হয়ে দাঁড়ায়, এবং আপনার অনেক খারাপ কিছুর জন্য তারাই কিন্তু দায়ী হয়। তাই অতি উৎসাহীদের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম, এবং আমার মনে হয় যেটা স্বাভাবিক সেটাই করা উচিত, জি, স্বাভাবিক আচরণগুলো করা উচিত। নীলভর চৌধুরী মনি, আসলে উনি সমসাময়িক বিষয়ের কথাও নিয়ে আসছেন, আলোচনা চলে আসছে। তো আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সবগুলো রাজনৈতিক দল, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে। এবং গতকাল আপনি দেখেছেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি বেরিয়ে কিছু কথা বলেছেন, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন, এবং বলেছেন যে বেগম খালেদা যে পাটাতন তৈরি করে দিয়েছেন, সেই পাটাতনের উপর দাঁড়িয়ে বিএনপি জামাত আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সামনে একটি নির্বাচন আছে, একসাথে কাজ করার কোনো সুযোগ আছে কিনা এই রাজনৈতিক দলগুলোর? দেখেন, সুযোগ তো আছেই, কাজ করতে চাইলে তো কেউ না করবে না, সুযোগ আছে, একসাথে তারা কাজ করেছেও। তো এখন যদি তারা তাদের বোধোদয় হয় সত্যিকার অর্থে, তাহলে আমরা বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট এটা যদি কথার কথা হয় তাহলে সেটা হবে দুঃখজনক। এটাও সত্যি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জোটের নেতাদেরকে বেশ মূল্যায়ন করতেন। তারা যদি ওই কথাটা মনে রাখেন, এবং সেইখানে জোটের নেতা হিসেবে জামাত অনেক প্রাধান্য জনাব পেয়েছেন। তারেক রহমানও এই কথা বলেছেন, তিনি তার উদ্ধৃতি দিয়ে সেটি বলেছেন যে তিনিও বলেছেন, আমিও বলেছি যে একই পাটাতনে আমরা কাজ করতে পারি কিনা। এবং সেই সঙ্গে আরেকটি কথা বলেছেন যে আগামী 5 বছরের জন্য একসঙ্গে কিছু করা যায় কিনা দেশের স্বার্থে, সেটি আমরা চিন্তা করছি বা সেটি নিয়ে আলোচনা হয়েছে। যদি এই কথাটা মনের কথা হয় তাহলে আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাবো। আমরা চাই এই সময়টা, রাজনীতির এই অস্থির সময়টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটায় তার মুখের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে, তার কর্মের দিকে তাকিয়ে, তার সমস্ত জীবন যে গণতন্ত্রের জন্য ব্যয় করা সেই দিকে তাকিয়ে যদি এক প্ল্যাটফর্মে যদি সবাই একসাথে হয়ে বলতে পারে যে আমরা এই দেশের জন্য আমরা যেভাবেই পারি আমরা কাজ করব এবং সবাই সবাইকে সহযোগিতা করব, আমার মনে হয় যে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো সেটা হোক, আমরা মনে প্রাণে চাই এরকম। কিন্তু এরপরেও কথা থেকে যায় যে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি যে তারপরেও কেমন জানি ছাড়া যেটার সাথে কথায় আমরা মিল পাই না। এটা এখন কাদের জন্য, কিসের জন্য আমরা আসলে অনেক কিছুই বুঝি না, তবে আমরা বুঝতে চাই, হলে ভালো লাগবে। জি, শাম্মী আক্তার, আসলে এই প্রসঙ্গটা যদি আপনার কাছেও আসি, আসলে উনি বলেছেন যে যদি এই কেমনটা কেমন আসলে কেমন আসলে কেমনটা আসলে ডিটেলস মনে বলেন নাই। কেমনটা হচ্ছে, যেমন ধরেন যারা বললেন যে যে পাটাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করে দিয়েছেন, সেই পাটাতনে দাঁড়িয়ে একই সঙ্গে কাজ করার অনুভূতি বা ইচ্ছা উনি প্রকাশ করলেন। তা উনি তো থেকে ভিন্ন ভিন্ন ইচ্ছা পোষণ করেন। কখনো বলেন যে আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিবেন, কখনো বলেন যে ইন্ডিয়া কষ্ট পায় এরকম কিছু করবেন না, আবার দেখা যায় যে ইন্ডিয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন, আবার দেখা যায় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা গালিগালাজ করেন, মানে শিষ্টাচারের মানে চূড়ান্ত সীমা অতিক্রম করে ন্যাক্কারজনকভাবে গালিগালাজ করেন, স্লোগান দেন। যে ভাষাগুলো জীবনে রাজনৈতিক স্লোগানে গালিগালাজ হতে পারে, এটা আমরা কখনো শিখিনি, আমরা কখনো দেখিনি। এটা এবারেই প্রথম দেখলাম যে খুব নোংরা ভাষায় একটা দলের মানে প্রধানকে বা এই গালিগালাজগুলো করা হয় বা করেছেন তারা। এখন তারা এসছেন যে কি পাটাতনে কাজ করবেন। আমরা তো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো পরিষ্কার বলেছেন যে দেশটাকে উনি গড়তে চান এবং সবাইকে নিয়ে গড়তে চান, এবং উনি ওনার পরিকল্পনা আছে। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি বলেছেন যে আমরা
মানে আমরা স্বপ্ন দেখি না, আমরা পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব যদি আপনারা আমাদেরকে মানে ভোটের মাধ্যমে আমাদেরকে সেই দায়িত্বটা দেন, দেশ গড়ার দায়িত্বটা। আমরা সবাইকে নিয়ে সেই দেশটা গড়ে তুলব। এবং 31 দফা প্রণয়ন করেছেন, কোনো রাজনৈতিক দল আর কিন্তু করেনি, এটা বিএনপি করেছে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করেছেন। দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি কী কী কাজ করবেন এইটা কিন্তু উনি বলেছেন। এখন ওনারা এসে ইচ্ছা প্রকাশ করতেছেন, কিছুক্ষণ পরে আবার কোনো ইচ্ছা, গুপ্ত কোনো ইচ্ছা ওনাদের মনের মধ্যে উকি দেয় কিনা, সেটাও একটা আতঙ্কের বিষয়। কারণ ওনারা 71 সালে যেমন দেশের স্বাধীনতার প্রশ্নে ওনারা বিরোধিতা করেছেন, ওনারা গত 17 বছর ওনারা নিজেদের পরিচয় গোপন করে ওনারা বহুরূপী পরিচয়ে মানে পরিচিত হয়েছেন জাতির সামনে। এই কাজগুলো যে করেছেন, ভবিষ্যতে যে কিছু করবেন না এরকম ভয়ানক কোনো পদক্ষেপ তারা নেবেন না, সেই গ্যারান্টি বা কে দিবে? আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে আসছি, আপনার কাছে আসবো। একদম শেষে যদি বলেন আসলে এই যে এক ধরনের অভিভাবক শূন্য হলো রাজনীতির মাঠ, সেই শূন্যতাটা কিভাবে আমরা কাটাতে পারবো? শেষে যেহেতু এক কথায় আপনি বলতে এক কথায় না, আপনি জাস্ট এক মিনিটের মধ্যে যদি শেষ আমার করেন। নেত্রী ফুল খুব ভালোবাসতেন, তিনি অর্কিড খুব ভালোবাসতেন, তিনি তার রুচিশীলতার প্রশ্নে উনি কখনোই আপোস করেননি। তার কর্মে, তার সারা জীবনে তিনি সুরুচির পরিচয় তিনি দিয়ে গেছেন। এবং তিনি যেই পরিবারে, তিনি যে সন্তানকে বড় করেছেন, তার সন্তান আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ সন্তান এবং একমাত্র জীবিত সন্তান। তিনি যেহেতু দলের হাল ধরেছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, যেখানে নেত্রী শেষ করেছেন সেখান থেকে তিনি আরও সামনে নিয়ে যাবেন। আমরা বিশ্বাস করি, যেহেতু ফ্যাসিস্ট রেজিমের শেষের দিকে তারা অনেক চেষ্টা করেছে আমাদের দলকে ভাঙতে পারেনি, এবং আমাদের নেতা সুদূর যুক্তরাজ্যে বসেও আমাদের দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন। তিনি দেশকেও একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। আমরা সেই বিশ্বাস রেখেই পথ চলছি এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, যদি দেশের মানুষ আমাদেরকে সমর্থন দেয়, যদি দেশের মানুষ আমাদেরকে ভোট দেয়, আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ দেশ ভালো কিছু হবে এবং সামনে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি। আসলে যে প্রসঙ্গটি তুলেছিলাম, অভিভাবকহীন বাংলাদেশ, অভিভাবকহীন বলা হচ্ছে যে রাজনীতির ময়দান বাংলাদেশের বেগম খালেদা জিয়ার প্রয়াণে। তো সেক্ষেত্রে দল হিসেবে বিএনপি আসলে কতটা অভিভাবক শূন্যতা কাটিয়ে উঠতে পারবে, আপনি কি মনে করেন? দেখেন, একজন আরেকজনের অভাব পূরণ করতে পারে না, চেষ্টা করে মাত্র। খালেদা জিয়াই উনি আমাদেরকে যে নাড়া দিয়ে গিয়েছেন হৃদয়ের মধ্যে গভীরে, সেই গভীরটার জায়গাটায় উনি চিরস্থায়ী, এখান থেকে সরার কোনো অপশন নাই। কিন্তু তারপরেও তো কাজ চালিয়ে যেতে হবে, কাজ হবে। উনি ওনার অত্যন্ত আদরের ধন, ওনার সন্তান, জ্যেষ্ঠ সন্তানকে রাজনীতির অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি উনি অনেক বছর, বেশ কয়েক বছর যাবৎ সরাসরি ডিল করছেন এই দলটাকে, মায়ের সব বুদ্ধি বিবেচনা নিয়ে। জানেন আপনি, আমাদের নেত্রী অনেকদিন জেলে ছিলেন, অনেকদিন অসুস্থ ছিলেন। সেইখানে মায়ের কাছ থেকে যেটুকু উনি শিখেছেন, যেটুকু কাজ করেছেন মায়ের সাথে, আমরা মনে করি যে বাকি সময়টা বিএনপিকে উনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন আগামী দিনে, এটুকু আমাদের বিশ্বাস। আমরা যেহেতু খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, সেই কারণে আমরা বিশ্বাস করি যে ওনার দ্বারা হবে। আমরা আশাবাদী এবং আমরা সহযোগিতা করতে চাই যতটুকু আমাদের ক্ষুদ্র জায়গা থেকে, এবং আমরা বিশ্বাস করি যে উনি এই দলটাকে রক্ষা করতে পারবেন, এই দেশের গণতন্ত্রকে উজ্জীবিত করতে পারবেন এবং এই দেশের সমৃদ্ধিকে উনি আবার ফিরিয়ে আনতে পারবেন। দলীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে আসলে দলীয় ঐক্য, দেখেন উনি যখন ডিল করেছেন, আমি যে কথাটা বলছিলাম, বেশ কয়েক বছর, 8-10 বছর তো হয়েছেই। আপনার 6-7 বছর, 18তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেছেন, আজকে ধরেন 8 বছরে পড়ে গেছে, 18 থেকে 26। তো সেই জায়গায় উনি দেখেছেন এরপরে থেকে সরাসরি। তো উনি তো পেরেছেন এত কিছুর পরেও, কিন্তু শাহজাহান ওমরকে নিয়ে গিয়েছে ফ্যাসিস্ট, কিন্তু তার সাথে একটা লোকও নিতে পারে নাই। নাজমুল হুদাকে নিয়ে গিয়েছে, তার সাথে একটা মানুষও নিতে পারে নাই। সেই জায়গায় বলতে চাই যে ওনাকেও
এখন এই দলেরও ভীষণ প্রয়োজন। এখন আরও পারবে না কেউ কোনোখানে এই ভাঙনটা করতে বা কোনো চেষ্টা করতে। আমার বিশ্বাস উনি এটা খুব ভালোভাবেই কভার করতে পারবেন, সারভাইভ করতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, বাংলাদেশের গণতন্ত্রের রাজনীতিকে এবং বাংলাদেশের সামনের দিনে ভোটের রাজনীতিকে। আমার মনে হয় বিশ্বাস উনি পারবেন। শাম্মী আক্তার, আসলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমরা শেষ করতে চাই। তার আগে আপনার কাছে জানতে চাই যে আপনি বেগম খালেদা জিয়া সম্পর্কে তার আত্মার মাগফিরাত কামনায় কিছু বলবেন কিনা। আরেকটি বিষয়, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন যে তার মৃত্যু বিএনপিকে আরো শক্তিশালী করেছে, মোরালি শক্তিশালী করেছে। আমরা এটা বলেছেন এই জন্য যে আমরা এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা আগাবো। আর একটা কথা কি বলছিলেন আপনি, যে হচ্ছে মানে তার আত্মার মাগফিরাত কামনায় আত্মার মাগফিরাত কামনা অবশ্যই করছি আমি, এবং আল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা করব, আল্লাহ তালা ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ জায়গায় ওনাকে আসীন করুক, বা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এটাই হচ্ছে আমরা আমরা প্রার্থনা করছি। আমরা যখনই আল্লাহর দরবারে প্রার্থনা করছি আমরা সেটাই প্রার্থনা করছি। এই মুহূর্তে আমাদের প্রার্থনা ছাড়া ওনার আর কোনো কিছু কিন্তু কাজে লাগবে না। সদকায়ে জারি আর মানুষের প্রার্থনাটাই ওনার জন্য এখন প্রযোজ্য। আর এছাড়া তো আমরা কিছু করতে পারবো না। ওনার আদর্শটা আমরা নিজেদের মধ্যে লালন করতে পারবো, এবং এটা আমরা লালন করব, এবং লালন করেই আমরা বাকি যে জীবনটা, আমরা যেহেতু রাজনীতি করি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এই দল দিয়ে আমাদের শুরু হয়েছিল, ছাত্রদল করে এই পর্যন্ত আমরা এসেছি, আর বাকি জীবনটা এই দলের পতাকা তলে থেকেই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপা। আপনি 30 সেকেন্ডে যদি বলেন আসলে উনি যেভাবে মাগফিরাত কামনা করলেন বা তার উইশটা জানান। আমি যেটুকু মনে করি যে আল্লাহ বলেছেন যে একটা মানুষের জন্য 10 জন মানুষ যদি পক্ষে বলে তাহলে আল্লাহ তার পক্ষে থাকেন। তো উনার জন্য লাখো লাখো কোটি মানুষ ওনার পক্ষে কথা বলেছেন। আমি মনে করি ওনার এই মৃত্যুটা শহীদি মৃত্যু। এই মৃত্যু আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে দেশের জন্য ত্যাগ করা, গণতন্ত্রের জন্য ত্যাগ করা, এবং সেটার জন্য যতদিন এই দেশে গণতন্ত্র থাকবে ততদিন উনি দোয়া পাবেন। আমরা প্রত্যেকেই ওনার আত্মার মাগফিরাত কামনা করি, এবং সারা দেশের মানুষ, সারা বিশ্বের অনেক মানুষ তার জন্য এই দোয়াই করেন, এবং এই দোয়াটাই ওনার জন্য থাকবে, এবং গণতন্ত্র আমাদের সামনে মুক্তি পাবে সম্পূর্ণরূপে। আমরা একটা সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে না করা কাজগুলো সেটা আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শাম্মী আক্তার। প্রিয় দর্শক, আমরাও চাই, আপার কথার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র মুক্তি পাক, এবং বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটি তা বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের আলোকে বিভিন্ন রাজনৈতিক দল তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মতপার্থক্য থাকলেও তারা সেটি বাস্তবায়ন করুক। আবারও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মাই টিভি পরিবারের পক্ষে শোক শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।